আচ্ছা যারা নতুন আসছো, হ্যাঁ একটু পড়ালেখা করে নিও, তোমরা কিন্তু এভাবে পার হবে না। সে পর্যন্ত আমার কাছে ধর্ণা দিলে কিন্তু হবে না। মানে অ্যাটলিস্ট তোমাকে আসতে হবে, জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে। মানে আমার কাছে যেই ফোন করবো আমরা শুধু বকা খাওয়া। রেজাল্ট শেষে আসে এখন ফোন দিই, স্যার ফেল করছে, স্যার একটু কিছু করা যায় না, আমি কিছু করতে পারবো। খাতার মার্কস কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, এই জিনিসটা তোমাদের মাথায় ঢুকে গেছে। কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই খাতার মার্ক চেঞ্জ করতে পারবো না, কোনো অবস্থাতে অ্যাসাইনমেন্ট নিয়ে ওই মার্কের সাথে অ্যাড করতে পারবো না। তার জন্য তোমাকে আমি বলছি, আমি যেভাবে পড়তে বলি সেভাবে পড়ো, পড়তে পারি না। সো গত ক্লাসে আমি পাওয়ার ডায়োডের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন এবং তার সাথে সাথে এই দুইটা অ্যানালাইসিস দেখিয়েছিলাম এটা কিভাবে করতে হবে। সো ডায়োডকে যখন তুমি সিরিজ কানেকশন করবে তার বড় অসুবিধা কি ছিল? স্যার ডায়োডকে সিরিজ কানেকশন করতে গেলে ডায়োডকে সিরিজ কানেকশন করতে গেলে কি অসুবিধা ছিল? ডায়োডের সিরিজ কানেকশন কি অসুবিধা ছিল? স্যার ডায়োডের প্রথম তো স্যার অ্যানালগ ডিজিটাল অ্যানালগ ডিজিটাল একটা নষ্ট হয়ে যাবে স্যার, একটা নষ্ট কেন নষ্ট হয়ে যাবে? সো এখানে সেটাই দেখানো হচ্ছিল যে আমি দুইটা ডায়োডকে প্যারালাল কানেকশন যখন দিয়েছি তখন রিভার্স স্যাচুরেশন কারেন্ট নামে ডায়োডের একটা কারেন্ট থাকে। সেই কারেন্ট শুধু যেহেতু সিরিজ কানেকশন, ডায়োডের যদি একটা কারেন্টে যাওয়ার সুযোগ থাকে, এই একটা কারেন্টের জন্য দুইটা আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ ডায়োডের এগেইনস্টে হয়। সো ডায়োডটা পুরো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি রেটিং থেকে বেশি হয়ে যায়। সেটাকে রোধ করার জন্য আমরা কি করছিলাম যে এর সঙ্গে আমি একটা করে ব্যালেন্সিং রেজিস্টার লাগাবো। রেজিস্টারগুলোর নামই হচ্ছে ব্যালেন্সিং রেজিস্টার। একটা করে রেজিস্টার লাগাই দেবো, রেজিস্টারগুলো ক্যালকুলেশন করে নিতে হবে আমার যে কি পরিমাণ রেজিস্টার আমাকে ওখানে ইউজ করতে হবে। বেসড অন মাই যদি আমি ডায়োডের রেজিস্ট্যান্স, ডায়োডের ভোল্টেজের মান জানি যে কত ভোল্টেজ ড্রপ করতে পারে, সেই ভোল্টেজ দিয়ে আমি এই রেজিস্ট্যান্সগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এটা হুটহাট লাগাই দিলে হবে না, যেমন আমার ইচ্ছা মতো একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম হবে না। ওর জন্য আমি যে ম্যাথমেটিক্স দিয়েছি ঠিক সেম প্রসেসে, ওই প্রসেসে ওই ডায়োড রেজিস্ট্যান্সগুলো ক্যালকুলেট করতে হবে। আর বলছিলাম যদি ট্রানজিয়েন্ট কন্ডিশন অর্থাৎ ইনিশিয়াল কোনো কন্ডিশন থাকে যেখানে কারেন্টের খুব ওঠানামা আছে, সেরকম ক্ষেত্রে যদি আসে স্টার্টিং টাইমে যে ডায়োড দিয়ে তুমি মনে করো একটা ইন্ডাকশন মোটর স্টার্ট করছো, হতেই পারে কোনো কোনো সময় লাগবে এটা, ইন্ডাকশন মোটর স্টার্ট করা লাগতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডাকশন মোটর ইনিশিয়ালি অনেক বেশি কারেন্ট নেয়, অনেক বেশি কারেন্ট নেয় না, 1.5 থেকে 3 গুণের মতো কারেন্ট ইনিশিয়াল কন্ডিশন আছে। যদি নেয় 5 অ্যাম্পিয়ার, সেটা 10 অ্যাম্পিয়ারের উপরে চলে যাবে। তো সেক্ষেত্রে আমার এই ডায়োডগুলো কি হবে? নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমার একটা ট্রানজিয়েন্ট কন্ডিশনের জন্য ক্যাপাসিটর লাগাইতে বলছিলাম যে একটা নির্দিষ্ট মানের ক্যাপাসিটর ইউজ করতে হবে যাতে ওই এক্সেস কারেন্টটা ক্যাপাসিটরে চার্জ হিসেবে স্টোর অবস্থায় থাকে। এই ছিল অ্যানালাইসিস। এখানে একটা দুই টাইপের ধরন ছিল যে কন্ডিশন অনেক ক্ষেত্রে তারা রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিয়েছিল যে রেজিস্ট্যান্স কি পরিমাণ আমি দিতে পারবো, আমাকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে এগেইনস্টে ভোল্টেজ ড্রপ। যদি আমি রেজিস্ট্যান্সের মান জানি সেক্ষেত্রে ভোল্টেজের মান বের করে নিয়ে ওই রেটিং এর ডায়োড ইউজ করতে হবে। আর যদি মনে করো নিচের ক্ষেত্রে ভোল্টেজের মান জানি অর্থাৎ ডায়োড জানি, তাহলে এই ভোল্টেজের মান ব্যবহার করে রেজিস্ট্যান্সগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। সো এই ক্যালকুলেশনে তোমরা বলছো ভুল আছে, জিনিসটা আমি না ভুল নাই স্যার, একটা শুধু মানে যেহেতু কনফিউশন আসছে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি, যেহেতু সে বলছেন নতুন রেজিস্ট্রেশনটা সো প্যারালাল কন্ডিশনের ক্ষেত্রে কি ছিল? প্যারালাল কন্ডিশনের ক্ষেত্রে ডায়োড প্যারালাল লাগাইলে কি অসুবিধা ছিল? পুড়ে যাবে। আমি বললাম পুড়ে যাবে, তুমিও বললে পুড়ে যাবে। কেন পুড়ে যাবে? প্যারালাল লাগাইলে কেন পুড়ে যাবে? ডায়োড প্যারালাল লাগাইলে যেকোনো একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কেন থাকে? শুধু ক্লাস হয়েছে তো হ্যাঁ, রেজিস্ট্যান্স না থাকে শুধু প্যারালাল, শুধু প্যারালাল রেজিস্ট্যান্স থাকলে না শুধু প্যারালাল কেন পুড়ে যাবে? সম্পূর্ণ ভোল্টেজ তো ডায়োড আছে। এখানে ভোল্টেজ তো কোনো ইস্যু, দুটো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা সেম। ডায়োড D1 এবং D2 এর অ্যাক্রসে এটা প্যারালাল সার্কিট না, যেহেতু প্যারালাল সার্কিট দুটোর অ্যাক্রসে সমান ভোল্টেজই পাবো, কিন্তু তারপরেও পুড়ে যাবে কেন? কারণ দুটো ডায়োডের ভিতরে অন অবস্থায় রেজিস্ট্যান্সের মান আলাদা আলাদা, তাই না? বলছিলাম না রেজিস্ট্যান্স যেখানে কম থাকবে সেখানে কারেন্টটা তো বেশি যাবে তুলনামূলকভাবে। সেই কথাটাতে এখানে আসা উচিত যে স্যার দুইটা ডায়োড যেহেতু প্যারালাল লাগিয়েছি, যেটা 1:1 রেজিস্ট্যান্স কম থাকবে সেটা কিন্তু কারেন্ট বেশি যাবে। ইন দ্যাট কেস ধরলাম এই D1 এর রেজিস্ট্যান্স কম, তাহলে এখান থেকে এখানে কারেন্টের পরিমাণ বেশি যাবে। সো এখানে যদি 10 অ্যাম্পিয়ার আসে, এখানে 3 অ্যাম্পিয়ার গেল, এখানে 7 অ্যাম্পিয়ার গেল সাপোজ,
দুইটাই রেডি ছিল 5 এম্পিয়ার সাপোজ। সো এখানে 7 চলে গেলে এটা পুরো নষ্ট হয়ে যাবে। স্যার যখন ওই যে ব্রিজ রেকটিফায়ার আছে না স্যার ওখানে তো প্যারালাল থাকে এটা সেটা রেকটিফায়ার কন্ডিশন বাড়ে, সেটা ব্রিজ রেকটিফায়ার পড়াবো কিছুদিন পরে গিয়ে রেকটিফিকেশনের বিশাল বিশাল জিনিস আছে, সেখানে কোশ্চেনগুলো আনসার করতে হবে। রেকটিফায়ার শুধু জেনারেল রেকটিফায়ার যদি বানাতে যাও শুধু অল্প ভোল্টেজের জন্য ঠিক আছে, বেশি ভোল্টেজে গেলে এই জিনিসগুলোর ভিতরে আরো নানান অ্যারেঞ্জমেন্ট তোমাকে করতে হবে। অল্প ভোল্টেজে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট যায়, এখানে কি 100 150 200 300 400 কারেন্ট আছে, অনেক হাই অ্যাম্পিয়ার কারেন্ট। সো উল্টা পাল্টা হলে এগুলো পুরো নষ্ট হয়ে যাবে। সো এটার জন্য আমার ব্যালেন্সিং রেজিস্টার প্যারালাল রেজিস্টার লাগাইতে হবে, এটা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনের জন্য। আবার দেখা যাচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশন আসে, তাহলে চোখ কয়েল লাগাইতে হবে। চোখ কয়েলের পোলারিটি বলছিলাম যে এদিকে যদি পজিটিভ থাকে এর কিন্তু পজিটিভ হবে, এই জাস্ট দুটো ভোল্টেজকে সে নিউট্রালাইজ করতে পারে। আর এখানে ডায়োড সুইচিং আরসি আরএল এবং আরএলসি লোডের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বলছিলাম যে ড্র করো এই জিনিসগুলো কিন্তু লাগবে। সো এটা হচ্ছে নরমালি হচ্ছে আরসি সার্কিট, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স আছে। তার এক কোর্সে যদি একটা ডায়োড দিয়ে এই আরসি লোডকে অন করি তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হতে পারে, এটা হচ্ছে তার এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই রেজাল্টগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে যে আমি একটা ডায়োড নিয়েছি, এখানে একটা আনলোড নিয়েছি এবং এর সঙ্গে একটা সি লোড সিরিজের সঙ্গে যুক্ত আছে। ডায়োডকে অন করলে যখন আমি অন করছি সে কি ধরনের বিহেভিয়ার প্রদর্শন করতে পারে, এটা হচ্ছে সেই ধরনের বিহেভিয়ার। এই গ্রাফগুলো সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে হবে এবং ড্রয়িং করতে হবে ভালো করে, ঠিক আছে? এখানে যে টাউ এর কনসেপ্টটা আছে, টাইম কনস্ট্যান্ট, সার্কিট অনেক টাউ সম্পর্কে পড়ানোর কথা ছিল আমাদের। টাইম কনস্ট্যান্ট মানে কি, যে মনে করো 100% চার্জ আছে, একটাও পরে গিয়ে এটার মূল ভ্যালু থাকবে 37.5 বা অ্যারাউন্ড 37%। মানে ফুল চার্জ মনে করো 100%, এটাকে একটাও পরে যদি চিন্তা করি ডিসচার্জ করতেছি আমি, আমার 100% চার্জ আছে, আমি ডিসচার্জ করতেছি। এখন এই টাউয়ের কনসেপ্টটা বোঝানোর জন্য একটাও পরে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে 37% অ্যারাউন্ড। টাইম কনস্ট্যান্ট এই টাউ দিয়ে হচ্ছে হিসাব করা হয় ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং, এর জন্য মানে টাউ আসছে। ক্যাপাসিটর থাকলেই একটা ক্যাপাসিটর ফুল চার্জ থাকলে 37% পর্যন্ত আসতে তার সময় লাগে 1 টাউ। মানে টাউ হচ্ছে সেকেন্ড, টাউ হচ্ছে সেকেন্ড, এটাকে সেকেন্ডে হিসাব করা হয়। অর্থাৎ কত সেকেন্ডে 37% আসবে সেটা এইটা থেকে নির্ধারণ হয়ে যাবে। সার্কিটে কি পরিমাণ রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স আছে তার উপর নির্ভর করে। যদি টাউ এর মান অল্প হয়, মনে করো 0.05 মিলি সেকেন্ড, 0.05 মিলি সেকেন্ড, আর একটা হচ্ছে 0.1 সেকেন্ড, 1 সেকেন্ড অনেক বড়। 0.05 মিলি সেকেন্ড এই সার্কিটটা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে, অনেক ফাস্ট কাজ করবে, দ্রুত কাজ করবে, অনেক দ্রুত চার্জ হবে, অনেক দ্রুত ডিসচার্জ হবে। সো এমন কোনো সার্কিটে যেখানে আমার প্রয়োজন যে চার্জটা যেন একটু সময় ধরে থাকে, তাহলে সেখানে কিন্তু টাউয়ের মান বড় রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে লাগে না আমার যে যেন টাইমটা এত সময় পর্যন্ত মিনিমাম চার্জটা ধরে রাখে, তারপরে গিয়ে সে কম, অত সময় পরে হয়তো পজিটিভ একটা সাইকেল চলে আসে। এই জন্য টাউয়ের হিসাব নিকাশও আছে। তোমার জাস্ট এই জিনিসটা ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করতে হবে, তোমার আমি দিবই যে এটা কিভাবে ড্র করা যায় এবং ডিএস বাই আর কেন লিখছি এই কথাগুলো এখানে লিখে দিতে হবে। এই সাইডে যে কথাগুলো আছে সেই কথাগুলো তোমার লেখা থাকতে হবে। তুমি শুধু ড্র করলে এটা এখান থেকে এরকম আসছে, এখানে 37% ঠিক আছে, এখানে ড্র করলে এরকম আসছে, এটা 62% মনে করো এইখানটায় এসে, এই কথাগুলো এখানে লেখা থাকতে হবে। আমি যদি বলি ড্র দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আরসি সার্কিট, তোমাকে ওই সার্কিট ডায়াগ্রাম এবং ওই দুইটা গ্রাফ ড্র করতে হবে, ঠিক আছে? এইটার কিভাবে আসছে ওই ভ্যালুগুলা, এখানে কেন 0.368, এখানে 0.62 কেন, এই ক্যালকুলেশনগুলো এখানে করা আছে, তুমি চাইলে দেখতে পারবে। আমি এত ক্যালকুলেশন তোমাকে দিয়ে করাতে যাচ্ছি। একইভাবে আরএল লোডের জন্য কেমন হবে এটাও ড্রয়িং করতে হবে। একইভাবে আরএলসি তিনটা লোডে লাগাই, আরএলসি কোথায় গেল, এখানে একটা আর লোড থাকার কথা ছিল, দেখুন কিন্তু এটা আরএলসি লোডের জন্য এই গ্রাফটা ড্র করতে হবে। সো আরএলসি লোডের জন্য এটা তোমার থাকতে হবে। সো আমি বলছিলাম এই পর্যন্ত হচ্ছে আমার ডায়োডের হিসাব নিকাশ শেষ। আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের শুধু একটা ডিভাইস সম্পর্কে বললাম, সেটা হচ্ছে পাওয়ার ডায়োড। পাওয়ার ডায়োডের কি পার্থক্য ছিল নরমাল ডায়োড থেকে? এক্সট্রা লেয়ার অ্যাড করা হয়েছে। ডায়োডের ক্ষেত্রে শুধু পিএন জাংশন, ডায়োডের ক্ষেত্রে শুধু পিএন জাংশন।
এখানে এক্সট্রা একটা n মাইনাস লেয়ার অ্যাড করছি, যার জন্য আমার ব্রেকডাউন ভোল্টেজ অনেক বেশি বেড়ে গেছে। n মাইনাস লেয়ারটা কম বেশি করলে ব্রেকডাউন ভোল্টেজ বেশি বাড়ে বা কম। এখন আরেকটা ডিভাইস নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে পাওয়ার বিজে। সব ধরনের পাওয়া যায়, যা ইলেকট্রনিক্সে পড়ছি না আমরা ইলেকট্রনিক্স অনেক, এখানেও সেম জিনিসই আছে, কিন্তু জিনিসগুলো একটু বড় রেঞ্জের। আমার বেসিক উদ্দেশ্য হচ্ছে এই ডিভাইসগুলো একটা ধারণা দিয়ে আমার যে সার্কিট আছে, রেকটিফায়ার সার্কিট হতে পারে, চপার সার্কিট হতে পারে, বা বুস্ট কনভার্টার হতে পারে, ইনভার্টার হতে পারে, ওই জিনিসগুলো পড়াইতে গেলে এই জিনিসগুলো লাগবে। যার জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি। পাওয়ার বিজে, এখন বিজেটি করছো কিনা তা আজকে প্রমাণ হয়ে যাবে। বিজেটি জিনিসটা কি, হোয়াট ইজ বিজেটি? পিছনে মনে হয় জানেন বিজেটি কি? ইলেকট্রনিক্স অনেক পড়াশোনা, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। একজন বলে ফেললো এটা হচ্ছে ট্রানজিস্টর। বাইপোলার, ইউনিপোলার, বিপোলার, বাইপোলার, দুই দিক দিয়ে কারেন্ট নিতে পারে। নামেরও কিছু তাৎপর্য থাকে, নামগুলো যে বলবো সেই জিনিসও পড়া উচিত। সো একটা বিজেটি আসি, বিজেটি কিভাবে কাজ করে এবং কি কি কাজে বিজেটিকে ব্যবহার করা যায়, বিজেটি ক্যারেক্টারিস্টিক্স কেমন, এবং সর্বশেষ কি একটা পাওয়ার বিজেটির ক্যারেক্টারিস্টিক্স কেমন সেটা দেখানো হবে। সো বিজেটি যেহেতু একটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়, NPN অথবা PNP, ঠিক আছে, এই টাইপের হয়ে থাকে। বিজেটি তিনটা টার্মিনাল থাকে, একটাকে বলা হচ্ছে বেস, একটাকে বলে কালেক্টর, একটাকে বলে ইমিটার। একটাকে বলে বেস, কালেক্টর, ইমিটার, একটা হচ্ছে ইমিটার। তিনটা পা থাকে, তাই না? বেস, কালেক্টর আর ইমিটার। এর বেস কালেক্টরের ডোপিং এর উপরে কোন টাইপের ডোপিং করছে তার ভিতরে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে PNP আর একটা হচ্ছে NPN, মানে P টাইপ, N টাইপ, P টাইপ, আর এটা হচ্ছে N টাইপ, P টাইপ, N টাইপ, এই দুই ভাগে ভাগ করা। এখন এই বিজেটির অপারেশনও দুই ভাবে করা যায়। অপারেশন দুই ভাবে করব, তিন ভাবে করব। এখানে দুই ভাবে দেয়া আছে, একবার ফরওয়ার্ড, একবার রিভার্স। এর অপারেশন ক্যারেক্টারিস্টিক্স একটা ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, একটা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স, দুইটাই আছে। বিজেটি এত পপুলার ছিল যে একসময় রেডিও আছে না, রেডিও ফ্রিকোয়েন্সি যেটা ধরতে পারে রেডিও, এই রেডিওর নাম ট্রানজিস্টর বলতো। এই রেডিওর নাম তখন ট্রানজিস্টর নামে ডাকা হতো, ট্রানজিস্টর কিনলাম, তখন ট্রানজিস্টর খুব মানে মার্কেট ছিল, তখন বিটিভিও ছিল না, তখন মানুষ খবর টবর শোনার জন্য ট্রানজিস্টর ব্যবহার করে, সেখানে এই ট্রানজিস্টরগুলো ইউজ করা হতো। এত পপুলার ছিল এই ট্রানজিস্টর। ট্রানজিস্টর বলে, হ্যাঁ, এই জন্য ওই ট্রানজিস্টর মানে ওই রেডিওর নাম ট্রানজিস্টর বলতাম, এর কারণে শুধু এর কারণে রেডিওর নাম ট্রানজিস্টর বলতাম, এই এত পপুলার ছিল। এখানে যেখানে সুইচিং এর কাজ সেখানে এটা ব্যবহার করা হবে, যেখানে সুইচিং এর কাজ ছিল। বিজেপি দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে সুইচিং করে আর একটা হচ্ছে অ্যামপ্লিফিকেশন করে। যেমন কথা বলতে মাউথপিস, যদি মাইক থাকে সেখানে অনেক বেশি অ্যাম্পলিফাই করে এটা পাঠাচ্ছে। মাউথপিসের কাজ এটা ট্রানজিস্টর ইউজ করা আছে, মাউথপিসের ভিতরে ট্রানজিস্টর আছে, ছোট একটা ভয়েস সিগন্যালকে এটা হাই অ্যামপ্লিটিউডের সিগন্যালে প্রোভাইড করতে পারে। দুই ধরনের কাজ করে বিজেপি, দুই ধরনের কাজে আছে। সো পিএনপি কনফিগারেশন দেখতে মোটামুটি এমন হয়, যদি ভার্টিক্যালি চিন্তা করি, এদিকে পি, এদিকে এন, এটা হচ্ছে তার স্ট্রাকচারাল ভিউ, এটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ, এটা হচ্ছে সিম্বলিক ভিউ, মানে একটা ডিভাইসটা কিভাবে তৈরি করা আছে সেটা হচ্ছে দেখানো, আর এটা হচ্ছে আমার খাতা কলমে কিভাবে দেখানো সেটা। সো এটা পিএনপি, যেহেতু এই ইমিটারের এদিকে এই দাগটা ভিতরের দিকে থাকে, দাগটা ভিতরের দিকে থাকে। নর্মাল ডিভাইসে বলতে পারবো না, নর্মাল ডিভাইসে শুধু সিরিয়াল নাম্বার থাকে। নর্মাল ডিভাইসে তো পিএনপি বোঝা যায়, যায় কি দেখা যায় কিছু জানা তো, সেখানে প্রতিটা বিজেটি, যে বিজেটি জন্মগ্রহণ করছে ওই বিজেটি একটা সিরিয়াল নাম্বার আছে, 2N222 এরকম একটা আছে, ওটা হচ্ছে এনপিএন বিজেটি। প্রতিটা বিজেটির একটা সিরিয়াল নাম্বার আছে, সে একই গোত্রের হইতে পারে। যেমন পিএনপি এক ধরনের সিরিয়াল, এনপিএন এর এক ধরনের সিরিয়াল। বাজারে গিয়ে ওই সিরিয়াল নাম্বার না বললে তোমাকে দিবে না। পাওয়ার বিজেটির ক্ষেত্রে একই ধরনের, যে ওই পাওয়ার বিজেটির জন্য অবশ্যই সিরিয়াল নাম্বার আছে, না হলে তোমার কারেন্টের রেটিং বলতে হবে যে এত রেটেড কারেন্টের নিতে হবে।
এই স্টেডিয়াম মার্কেটে যাও বা নবাবপুর যেখানে যাও ওদেরকে বলে দিতে হবে এই জিনিসগুলো। সো এটা হচ্ছে সিম্বলিক ভিউ, এটা হচ্ছে স্ট্রাকচারাল ভিউ। এটার ক্ষেত্রে ইমিটারের দিকে বাইরের দিকে ডিরেকশনটা দেওয়া থাকবে, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এটা একটু ড্র করো সবাই দেখি, এটা না আমি যেটা ড্র করি সেটা ড্র করো। তিন ধরনের ইমিটার, বেজ এন্ড কালেক্টর। এখানে কি কিছু খেয়াল করছো তোমরা? আমি আঁকার সময় কিছু একটা করছি। ইমিটার যেটা থাকবে এটা হচ্ছে বেজের থেকে একটু বড়, সব থেকে বড় কে আছে? কালেক্টর। কালেক্টর কিন্তু সব থেকে বড় আছে, বেজটা খুব ছোট রাখা হয়, বেজ খুব ছোট রাখা হয়। আমি চাই এখান থেকে যতগুলো ইলেকট্রন আসে সেই ইলেকট্রনগুলো যেন এদিকে সবই চলে যায়, এই বেজে যেন খুব কম রিকম্বাইন হয়। রিকম্বাইন নাম শুনেছ? হোল ইলেকট্রন পেয়ার, হোল পিএন জাংশনে হোল ইলেকট্রন পেয়ার আছে না? আচ্ছা, এখন এই কনফিগারেশনটার সাথে এই কনফিগারেশনের একটা মিল আছে। এটা হচ্ছে এনপি, এনপি হলে কারটা কোন দিক দিয়ে আছে? এটা মনে করো এরকম, এরকম না? এটা পিএন। সো এটা ডায়োড, এটা ডায়োড না? যেদিকে যায় এদিকে পি আছে, এদিকে এন আছে, আবার এদিকে পিএন, এদিকে একটা ডায়োড, এর মাঝে হচ্ছে একটা বেস, তাই না? সো এদিকে হচ্ছে ইমিটার, এদিকে হচ্ছে কালেক্টর, এদিকে হচ্ছে একটা বেস। কারণ দুইটা ডায়োডকে যদি আমি জোড়া দেই, দুইটা ডায়োডকে আমি এরকম মাথায় মাথায় জোড়া দিয়ে এরকম লাগিয়ে দেই, মাঝে আমি বেস ধরতে পারি, এই পাশেরটা ইমিটার, পাশেরটা কালেক্টর, এই কনফিগারেশন অনুযায়ী ধরা যায়। এবার পিএনপির ক্ষেত্রেও এই ধরনের হয়তো দুইটা একই দিকে হবে, হয়তো দুইটা এরকম একই দিকে হয়েছে, এটা তাহলে কি হবে? পিএনপি, এটা এনপিএন। কিন্তু দুইটা ডায়োড দিয়ে কি একটা বিজেটি বানানো যায়? কোনোদিনও দুইটা ডায়োড দিয়ে একটা বিজেটি বানানো যাবে না। যদিও কনফিগারেশন এরকম দেখা যাচ্ছে, কিন্তু সেটা কোনোদিনও কাজ করবে না, একটা বিজেটির মতো কোনোদিনও কাজ করবে না। জাস্ট কনফিগারেশনটা দেখানো আছে। একটা বিজেটির মতো কাজ করাইতে গেলে ওটাকে অবশ্যই একই এরিয়াতে তৈরি করতে হবে, একই জায়গাতে তৈরি করতে হবে। আলাদা আলাদা জায়গাতে তৈরি করলে এটা কোনোদিনও বিজেটির মতো কাজ করবে না। ঠিক আছে, এখন আসি এই বিজেটি কাজ করে কিভাবে। আমার মেইন দরকার হচ্ছে বিজেটির ওয়ার্কিং প্রিন্সিপাল। বিজেটি কাজ করতেছে কিভাবে? দুইটা কাজ, একটা হচ্ছে সুইচিং হিসেবে কাজ করবে, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। যেহেতু দুইটা ডায়োড আছে, ডায়োডের অপারেশন কয় ধরনের হয়? দুই ধরনের, বললাম দুই ধরনের। কি কি অপারেশন হয়? তোমাদের কি বলতাম, রেকটিফায়ার তো এর অ্যাপ্লিকেশন, রেকটিফিকেশন তো এর অ্যাপ্লিকেশন। এর মোড অফ অপারেশন দুইটা, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা রিভার্স। বেসিক আইডিয়াগুলো রাখতে হবে। ক্লাসে এক সপ্তাহ পরে বা এক মাস পরে এসে উল্টাপাল্টা বললে হবে না, ক্লাসে নিয়মিত আসতে হবে। আর ইলেকট্রনিক্স পড়ো না, এটা হচ্ছে তার প্রমাণ। নাকি ইলেকট্রনিক্স পড়ছো? প্র্যাকটিস, এটা বেসিক জিনিস। ইলেকট্রনিক্স মাথায় থাকতে হবে, নাহলে পড়াবো কি করে? আমাকে যদি আবার ডিটেইল ইলেকট্রনিক্সের ওই জিনিস পড়াইতে হয়, তাহলে তো আমার পাওয়ার ইলেকট্রনিক্স বাদে শুধু ইলেকট্রনিক্স ওয়ানে নিতে হবে। এখন আসি আমি সাধারণত ভাবে এটাকে কিভাবে অপারেশন করা যায় সে। সো আমি ডিভাইস তো বানিয়েছি, এটাকে অপারেশন আমাকে চালাতে হবে। সো অপারেশন করার জন্য আমার দুইটা ডায়োড আছে, এখানে একটা জাংশন আছে, এখানে একটা জাংশন আছে, এখানে একটা জাংশন আছে। যেহেতু এটা এনপিএন, এখানে একটা লেয়ার তৈরি হয়েছে না, এখানে একটা ডিপ্লেশন লেয়ার আছে না, এখানে একটা ডিপ্লেশন লেয়ার আছে না, এইটুকু একটা ডিপ্লেশন লেয়ার। এনপিএন জাংশন আগের ক্লাসে
পিএন জাংশন, এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হবে, কারণ এদিক থেকে ইলেকট্রনগুলো এদিকে গেছে, এদিক থেকে হোলগুলো এদিকে গেছে, যার জন্য এখানে একটা ডিপ্রেশন, ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখানেও তাই, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তাই না? এটা তৈরি হয়ে আছে, আমি যখন বানিয়েছি তখন এটা তৈরি হয়েই ছিল। এখন আমার কাজ হচ্ছে এই তৈরি হওয়া জিনিসের ভিতরে এমন ভাবে বাইসিং করব যাতে এই জিনিসটা আমি যে কাজ করতে যাচ্ছি সেটা দুই ধরনের কাজ করবে। একটা কি করবে, সুইচিং এর কাজ, প্রথম কাজ সুইচিং, অ্যামপ্লিফিকেশন, দুই ধরনের কাজ করবে। সো আমার দুইটা জাংশনকে কয়ভাবে বাইসিং করা যায়, দুইটা জিনিসকে কম্বিনেশন কয়ভাবে সাজানো যায় বল দেখি। রিভার্স ফরওয়ার্ড বিট, সো আমি চাইলে এটাকে ফরওয়ার্ড বাইস, এটাকে ফরওয়ার্ড বাইস, এই কন্ডিশন সেট করতে পারি, এটাও ফরওয়ার্ড এটাও ফরওয়ার্ড, মানে দুইটা জাংশনই ফরওয়ার্ড বাইস করে পারি তো, পারি কি না? না স্যার, একটা রিভার্স হবে একটা না, এরকম কোনো কথা নাই, কোথাও বলে দেন একটা রিভার্স হতেই হবে। যখন সুইচিং এর অপারেশন করি আমি, একটা ফরওয়ার্ড ওটাও ফরওয়ার্ড, দুটোই ফরওয়ার্ড, তাহলে সে কি হিসেবে ব্যবহৃত হবে? সুইচ হিসেবে ব্যবহার হবে। দুটোই ফরওয়ার্ড, যখন দুটোই ফরওয়ার্ড থাকবে তখন সে সুইচ হিসেবে ব্যবহার হবে। প্রথম কন্ডিশন, সো কন্ডিশন 1, ফরওয়ার্ড বাইস, দুটোই ফরওয়ার্ড বাইস। কোনটা ফরওয়ার্ড করলাম? ফরওয়ার্ড করলাম হচ্ছে বেজ ইমিটার জাংশন, এটা হচ্ছে বেজ ইমিটার জাংশন, আর এটা হচ্ছে বেজ কালেক্টর জাংশন, দুটোই ফরওয়ার্ড করে দিয়েছি, ঠিক আছে? আর একটা অপারেশন হতে কি পারে, প্রথমটা ফরওয়ার্ড বাইস, দ্বিতীয়টা রিভার্স বাইস, এই কন্ডিশনটা হচ্ছে অ্যামপ্লিফিকেশনের কন্ডিশন। যে আমি যদি বেজ ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বাইস করি এবং বেজ কালেক্টর জাংশনকে রিভার্স বাইস করি, তাহলে অবশ্যই এটা অ্যামপ্লিফায়ারের মতো কাজ করবে। বুঝতে পারছো এখন তুমি কেন এই কথাটা বলছো? ওই সময় অ্যামপ্লিফায়ার, আর অধিকাংশ ক্ষেত্রে এটা অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করি, এই জন্য ওয়ার্কিং প্রিন্সিপালটা সবসময় ওইভাবে বর্ণনা করা হয় যে অ্যামপ্লিফায়ার হিসেবে ওয়ার্কিং প্রিন্সিপাল আমি বর্ণনা করতে পারবো। বুঝাইতে পারলাম? আরেকটা কন্ডিশন কি কন্ডিশন হতে পারে, প্রথমটা রিভার্স বাইস, দ্বিতীয়টা ফরওয়ার্ড বাইস। এই কন্ডিশনের কোনো অ্যাপ্লিকেশন নেই, এটার কোনো অ্যাপ্লিকেশন নেই, কিন্তু এটা করা যায়। আরেকটা কন্ডিশন কি হতে পারে, দুইটাই রিভার্স বাইস, এটা তখন কি সুইচ। আমি যখন সুইচ হিসেবে ব্যবহার করি তখন এই দুইটা রিজন সাইমultaneously ইউজ করি, দুটোই ফরওয়ার্ড দুটোই রিভার্স, দুটোই ফরওয়ার্ড দুটোই রিভার্স। দুটোই যখন ফরওয়ার্ড তখন সে কারেন্ট কন্ডাক্ট করবে, দুটোই যখন রিভার্স তখন কারেন্ট সে বন্ধ করে দেবে, তখন সে সুইচ হিসেবে ব্যবহার হয়। আর এইখানটা ফরওয়ার্ড রিভার্স, এটা হচ্ছে অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মনে রেখো, তোমার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে। এখন আসি অ্যামপ্লিফায়ার হিসেবে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে বর্ণনা করা যায়, মানে অ্যামপ্লিফায়ার হিসেবে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি একটু বর্ণনা করব। কন্ডিশন নাম্বার 2, যেহেতু সবথেকে বেশি এটা ইউজ হয় আমরা নরমালি এটাই করি। যে আবার পাওয়ার বিজেটির ক্ষেত্রে এটা সুইচ হিসেবে ব্যবহার হয়, সুইচ হিসেবে বর্ণনা করা যায়, সমস্যা নেই, দুটো প্রায় কাছাকাছি বর্ণনা, ঠিক আছে? এখন আমি এটাকে ফরওয়ার্ড বায়াস করব। আমাকে কেউ একজন বলে এটাকে ফরওয়ার্ড বায়াস করলে পজিটিভ কোথায় লাগাবো, নেগেটিভ কোথায় লাগাবো? বেজে পজিটিভ, দ্যাটস গুড, বেজে পজিটিভ। সত্যি কিন্তু আসি, সো এটাকে বলবো VBE, বেজ ইমিটার জাংশন আমি ফরওয়ার্ড বায়াস করলাম। এটাকে আমি রিভার্স বায়াস করব, তাহলে কানেকশনটা কেমন হওয়া উচিত? কালেক্টরে আমি পজিটিভ, সো কালেক্টরে থাকবে পজিটিভ, এখানে থাকবে হচ্ছে নেগেটিভ। সো VCB বলবো, এখন VBC বলবো না, VCB বলবো, কারণ এই C হচ্ছে পজিটিভ, এই জন্য আমি নাম দিয়েছি VCB। এখানে একটা পজিটিভ ভোল্টেজ, এখানে একটা এখানে ফরওয়ার্ড ভোল্টেজ, এখানে একটা রিভার্স ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে কি হলো সেটা আমি দেখাচ্ছি। এটা যেহেতু ফরওয়ার্ড বায়াস করা,
আমার এই ডিপ্লেশন রিজনটা এখন কি হবে, মানে 0.7 ভোল্টের বেশি দেয়া, তাহলে এই ডিপ্লেশন রিজন এখানে থাকবে না। এই ডিপ্লেশন রিজন আর এখানে থাকবে না, এই ডিপ্লেশন রিজন এখানে আর থাকবে না, এই ডিপ্লেশন রিজন নাই হয়ে যাবে। এটা কি করছি, রিভার্স বাইস করছি, এই ডিপ্লেশন রিজন এখানে থাকবে, ওটা বৃদ্ধি পাবে তো। বৃদ্ধি পাবে, থাকবে, আরো বড় হয়ে যাবে, এটা তখন আরো বড় হয়ে যাবে, তো তখন আরো বড় হয়ে যাবে, ডিপ্লেশন রিজনটা আরো বড় হয়ে গেল। ঘটলো তো, যখন অ্যাপ্লাই করেছি ঘটনাটা তো ঘটলো। এখন কি করবে, কারেন্টটা কিভাবে চলবে সেটা বোঝার চেষ্টা করো। যখন এখানে ফরওয়ার্ড বায়াস হচ্ছে তখন অবশ্যই এখানে যে ইলেকট্রনগুলো ছিল, যেহেতু এখানে কোনো বাধা নাই, ইলেকট্রনগুলো সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবে, তাই না? কোনো বাধা নাই, এখানে যে বিল্ট ইন পোটেনশিয়াল ছিল, যে ব্যারিয়ার ছিল, যে বাধা ছিল, সে বাধাটা সরে গেছে। সো এন টাইপ মানে এখানে ইলেকট্রন ছিল, ইলেকট্রনগুলো সরাসরি এখানে চলে আসবে, ইলেকট্রনগুলো এখান থেকে এখানে চলে আসবে, আসতে কি কোনো বাধা পাবে? পাবে না, সোজাসুজি চলে আসবে। আসলো এইটা কি টাইপ, পি টাইপ, পি টাইপ না, এখানে হোল আছে, এখানে হোল আছে, এখানে ইলেকট্রন আছে, তাই তো? সো এই ইলেকট্রনগুলো এখানে গেল, এখানে কিছু কিছু হোল ছিল যার সঙ্গে অল্প কিছু দুই একটা রিকম্বাইন করে ফেললো, হোল আর ইলেকট্রন কম্বাইন হয়ে গেছে, হোল ইলেকট্রন কম্বাইন হয়ে যাবে। বাকি যা থাকবে, এখানে যে ইলেকট্রনটা আসলো, এখানে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ এখন কি রকম, অনেক বড়, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে অনেক বড় একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এর কাছাকাছি আসা মাত্র ইলেকট্রনটা যখন এই ডিপ্লেশন রিজনে পৌঁছাবে, এখানে যখনই আসবে টান দিয়ে এখানে নিয়ে আসবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে চলে ইলেকট্রন, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে চলে ইলেকট্রন। সো এইখানে যে ইলেকট্রনটা এসেছিল, এটা যখন ডিপ্লেশন রিজনের কাছাকাছি পৌঁছাবে, এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে মিলিয়নস অফ, একটা দুইটা না, মিলিয়নস অফ ইলেকট্রন এখানে আসতেছে, এসে দুই একটা এখানে রিকম্বাইন হয়ে যাচ্ছে হোলের সঙ্গে, বাকি 99% এই রিজনে চলে আসে। যখনই এই রিজনে চলে আসছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল আগে থেকে, এই ইলেকট্রিক ফিল্ডটাকে ভাষায় এখানে নিয়ে চলে আসে, এটাকে বলে ড্রিফট। ইলেকট্রিক ফিল্ডে কি কারণে হলে ডিপ্লেশন লেয়ার এই ইলেকট্রিক ফিল্ডটা কেমন হয়েছে সেটা কনসেপ্টটা আমি প্রথম দিন দিয়ে দিয়েছিলাম, কেমন হয়েছে। আচ্ছা, প্রথম কথা, যখন এখানে ডিপ্লেশন রিজন ছিল, তাই না, অল্প ছোট ছিল না একসময়, এটা এন টাইপ, এটা যেহেতু পি টাইপ, এখানে নেগেটিভ ছিল, এখানে নেগেটিভ, এরকম ছিল না, এখানে বাউন্ড চার্জ ছিল না, ছিল তো বাউন্ড চার্জ, এটা তো চলে যায়নি না। এখন বাউন্ড চার্জ যেহেতু এখানে ছিল, পজিটিভ নেগেটিভ চার্জ আলাদা ছিল, এখানে ইলেকট্রিক ফিল্ড ছিল না, ইলেকট্রিক ফিল্ড ছিল কত, মানে 0.7 ভোল্টের, সেই ইলেকট্রিক ফিল্ড ছিল 0.7 ভোল্টের জন্য, তাই না? এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা এখন শেষ হয়ে গেছে, কারণ এখানে 0.7 আমি অ্যাপ্লাই করে দিয়েছি। মনে করো এদিকে 0.7 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, এদিকে 0.7 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, উল্টা, তাহলে এখানে মাঝে কত ভোল্ট আছে, 0 ভোল্ট, 0 ভোল্ট। এখানেও তাই, এদিকে ছিল মনে করো 0.7 ভোল্ট, এবং উল্টা দিকে দিয়েছি 0.7 ভোল্ট, এই জন্য এখানে কোনো ডিপ্লেশন রিজন ছিল না, এখানে কোনো ডিপ্লেশন রিজন ছিল না। এখানে যখন উল্টাই দিছি, এই ডিপ্লেশন রিজনটা এইরকম পজিটিভ নেগেটিভ চার্জ সেপারেশন হয়ে এটা এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। যেহেতু বড় চার্জের সেপারেশন হয়েছে, ইলেকট্রিক ফিল্ডটাও বড় হবে, এখানে যখনই আসবে ইলেকট্রনটা, ওটাকে টান দিয়ে নিয়ে এই পাশে চলে আসবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে ইলেকট্রন এখানে চলাফেরা করতেছে, ইমিটার থেকে কালেক্টরে কিন্তু সে চলে গেছে, ইমিটার থেকে সে কালেক্টরে চলে গেছে। কেন চলে গেছে? এখান থেকে তো পুশ করছে, এখানে পুশ করলে এখানে গেছে, আবার ইলেকট্রিক ফিল্ড টেনে ওখানে চলে গেছে। তার মানে আমি একটা কারেন্ট পাবো, ইমিটারের একটা কারেন্ট পাবো, তাহলে সার্কিট তো কমপ্লিট হয়ে যাচ্ছে। এই এখান থেকে যখন ইলেকট্রনটা দৌড়াবে, এদিকে একটা কারেন্ট যাবে না? অবশ্যই একটা কারেন্ট যাবে, ইলেকট্রনের উল্টা দিকে কারেন্ট যায়, ইলেকট্রনের উল্টা দিকে যায়। সো ইলেকট্রনটা যখন এখানে আসবে, এখানে আসলে এদিকে বের হওয়ার পথ আছে, এই ব্যাটারিতে চলে আসবে, এদিক দিয়ে চলে আসবে, সেটা কালেক্টর কারেন্ট পাবো। এখানে একটা কালেক্টর কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে এই দিকে, আইসি হবে এই দিকে। বুঝাইতে পারলাম? কারণ ইলেকট্রন যাচ্ছে তো ওই দিকে, সো এদিকে একটা কালেক্টর কারেন্ট হবে। আর এদিকে বলছিলাম দুই একটা রিকম্বাইন হয়েছে না,
এদিক দিয়ে কিছু হোল ঢুকছে, এদিক দিয়ে কিছু ইলেকট্রন রিকম্বাইন হয়েছে না, 100টার ভিতর 99টা পাস হয়েছে, একটা তো পাস হতে পারে না। তার মানে বেজে একটা কারেন্ট পাবো আই, বেজে একটা কারেন্ট পাবো, ঠিক আছে, খুবই মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। এটা যেহেতু হোল সেহেতু কারেন্টের ডিরেকশন উপরের দিকে থাকবে, ঠিক আছে। এখন খেয়াল করেন বেজের এই তিনটা কারেন্টের যোগফলের একটা ইকুয়েশন বের করা যায় না? ইকুয়েশনটা কেমন ছিল? আমি যদি তিনটা কারেন্ট দিয়ে একটা ইকুয়েশন বানাতে চাই, কি ধরনের ইকুয়েশন হওয়ার কথা? দুইটা আসতেছে একটা বের হচ্ছে। হ্যাঁ, দুইটা আসতেছে একটা বের হচ্ছে। IC plus So IC plus IB equal to I. So IE সমান IC plus IB। এই ইকুয়েশনটা এই ট্রানজিস্টরের জন্য সত্য। এই ইকুয়েশনটা ট্রানজিস্টরের জন্য সত্য। এই জন্য ট্রানজিস্টরের বেজে যদি কোনো কারেন্ট না দেওয়া হয়, ট্রানজিস্টর কখনোই অন হবে না। বুঝতে পারলাম? ট্রানজিস্টর বেজে যদি কোনো কারেন্ট না দেওয়া হয়, ট্রানজিস্টর কোনোদিনও অন হবে না। এই জন্য ট্রানজিস্টরকে বলা হয় কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ঠিক আছে। মসফেটের গেটে কখনো কোনো কারেন্ট থাকে না, ট্রানজিস্টরের গেটে কারেন্ট থাকে, ঠিক আছে। এর ওয়ার্কিং প্রিন্সিপালটা এতটুকুই। এখানে আরো কিছু কিছু জিনিস আছে, বেটা বা আলফা, একটাকে বলে বেটা, এটাকে বলে আলফা, একটাকে বলে কারেন্ট গেইন, একটাকে ভোল্টেজ গেইন। এটা আমি এখানে দেখাতে যাচ্ছি না, এই তুমি কয়েকটা ইকুয়েশন আছে তাই দেখে নিতে পারো। এই ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কোনো সন্দেহ আছে যেটা কিভাবে কাজ করে? সো আমি শুধুমাত্র এর অ্যামপ্লিফিকেশনের ওয়ার্কিং প্রিন্সিপাল বর্ণনা করলাম, তুমি চাইলে এটা সুইচিং এর বর্ণনা করতে পারো। যদি আমি সুইচ হিসেবে ব্যবহার করি তাহলে কি হতো? এটা আমি অ্যামপ্লিফায়ার হিসেবে আবার রিভিউ করে দিই যে আমি বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস করব, কালেক্টর বেজ জাংশন রিভার্স বায়াস করব। যখন ফরওয়ার্ড বায়াস করি আমি, তখন বেজ ইমিটার যে জাংশনটা ছিল ডিপ্লেশন রিজনটা দূর হয়ে যায়, তখন বেজ ইমিটার থেকে ইলেকট্রনগুলো বেজে চলে আসে, বেজে কিছু হোলের সঙ্গে রিকম্বাইন হয়, বাকি 99% ইলেকট্রন কালেক্টর ইমিটার জাংশন রিভার্স বায়াস থাকার দরুন ওই ইলেকট্রিক ফিল্ড টেনে কালেক্টরে নিয়ে চলে যায়। সো সার্কিটটা এভাবে সম্পূর্ণ হয়, একদম দুই লাইনের কথা। এভাবে একটা অ্যামপ্লিফায়ার কাজ করবে। কিভাবে অ্যামপ্লিফিকেশন হবে সেটার একটা উদাহরণ যদি এখানে বলি, যদি আমি চিন্তা করি IE বাই IB, এই ভ্যালুটা যত বড় হবে, IE বাই IC, এই দুটো ভ্যালুর ভিতর কোন ভ্যালুটা বড় হবে? বেটা ইকুয়াল টু IE ডিভাইডেড বাই IB। এই IB কি রেঞ্জের কারেন্ট? মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট। এটা কি রেঞ্জের? এটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট বা অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই মিলি অ্যাম্পিয়ার বাই মিলি অ্যাম্পিয়ার। এই ইকুয়েশনটাতে যে ভ্যালুটা পাবা সেটা একের কাছাকাছি থাকবে, এটাকে বলে কারেন্ট গেইন। আর এটা যেটা পাবা এটা 100 200 300 400 গুণ হতে পারে। মানে খেয়াল করেন, আপনি বেজে মনে করেন আপনি 1 মাইক্রো অ্যাম্পিয়ার দিচ্ছেন, কালেক্টরে গিয়ে আপনি মনে করেন 100 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছেন, বুঝছেন? বেজে 1 মাইক্রো অ্যাম্পিয়ার দিচ্ছেন বা 2 মাইক্রো অ্যাম্পিয়ার দিচ্ছেন, তারপরে কালেক্টর ইমিটারে পাইছেন আপনি 100 মিলি অ্যাম্পিয়ার। কত গুণ? 1000 গুণ। অ্যামপ্লিফিকেশন হচ্ছে না, যে ছোট্ট একটা কারেন্ট দিয়ে বড় একটা কারেন্ট বের করে নিচ্ছি। এই জন্য এটাকে বলা হয় ভোল্টেজ গেইন বা অ্যামপ্লিফিকেশন পার্ট, আর এটাকে বলে কারেন্ট গেইন। এটা ভোল্টেজ গেইন বা অ্যামপ্লিফিকেশন পার্ট, এটাকে কারেন্ট গেইন বলা হয়। এই কারণে এই নামগুলো আসছে। এই জিনিসগুলো কিন্তু একটু পড়াশোনা করতে হবে। পরীক্ষা হয়তো এত ইন ডিটেইলস দিব না, বাট আপনার তো একটু জানতে হবে, মিনিমাম কিছু জ্ঞান রাখতে হবে। আচ্ছা, এটাকে যদি এখন সুইচ হিসেবে এই ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি আমি সুইচ হিসেবে বর্ণনা করতাম তাহলে কি হতো? আমি ক্লাস থেকে আসতেছি। এখন এইটাকে যদি আমি সুইচ হিসেবে এবার বর্ণনা করতাম, সুইচ হিসেবে যদি হতো ইকুয়েশন সব, এই যে ইকুয়েশনটা বললাম না, এটা ইউনিভার্সাল, সব সময় প্রযোজ্য। এটা কোনদিন ইকুয়েশন চেঞ্জ হবে না বিজেপির জন্য।
আমি আমার পাওয়ার ইলেকট্রনিক্সের অধিকাংশ ক্ষেত্রে সুইচ হিসেবে ব্যবহার হচ্ছে, সো সুইচিং ক্যারেক্টারিস্টিক্সটা আমি একটু বর্ণনা করার চেষ্টা করব। সো এটা হচ্ছে এন, এটা হচ্ছে সি, এটা হচ্ছে। সো আমি এটাকে কি করেছি ফরওয়ার্ড বাইস, এটাকেও করব ফরওয়ার্ড বাইস, এটাকে ঘুরাই দিব, এটাকে ঘুরাই দিব, এটা পজিটিভ, এটা তখন নেগেটিভ, তখন এটাকে বলবো ভি বি সি, তখন এটাকে বলবো ভি বি সি। দুটোই যেহেতু ফরওয়ার্ড বাইস, আমার এখানে যে ডিপ্লেশন রিজনগুলো ছিল, তাই না, এখানে ডিপ্লেশন রিজন ছিল, এই ডিপ্লেশন রিজনগুলো আর থাকবে না, ডিপ্লেশন রিজনগুলো আর থাকবে না, দুটোই এখান থেকে নাই হয়ে যাবে। যদি নাই হয়ে যাবে, ইলেকট্রনগুলো এখান দিয়ে আসবে, এখানে কিছু রিকম্বাইন হবে, আগের তুলনায় বেশিই হবে, কিন্তু সেটা 95 এর মোটামুটি 95% মনে করো, এখানে যে কয়টা আসবে তার 5% এখানে ব্যয় হয়ে যাবে, বাকিটা এখানে চলে যাবে। তো ধরো এখানে 95%, এখানে 5% চলে যাবে। আগের মতো ইলেকট্রনটা এবার কেটে নিছে, এইখানে যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছিলাম, সেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা নিচ্ছে। আগেরটা হচ্ছে ওই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য বিল্ট ইন যে ভোল্টেজ ছিল, সেই ভোল্টেজটা কেটে নিচ্ছে। এখন এটা পুশ করছে, যে এখানে একটা ইলেকট্রন যখন ছিল, এখান থেকে লাফ দিয়ে এখানে আসছে, এখানে আসলে দেখো একটু থেকে পুশ করবে, ঠিক আছে? তো পুশ করলে এদিকে চলে আসবে ইলেকট্রন, ওখানে গিয়ে কালেক্ট হয়ে যাবে। একই জিনিস, ওটার ক্ষেত্রে বিল্ট ইন যে পোটেনশিয়াল ছিল সেটা অনেক বেশি হয়ে যায়, সো ইলেকট্রিক ফিল্ড তাকে দ্রুত টানে। আর এখানে হচ্ছে বাইরে যে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করছে, ওই ভোল্টেজ ওকে ঠেলে। আগে হচ্ছে ভিতর থেকে কেউ ওকে ঠেলছে, এখন হচ্ছে বাইরে থেকে কেউ ওকে ঠেলছে। বুঝতে পারলাম? সো এর ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু পড়িও, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এরা কি স্লাইডে রাখছে দেখি, ওরা এই জিনিসটা বর্ণনা করতে এখানে ট্রানজিস্টরের অপারেশন, আমি যেগুলো এত সময় বললাম না, এই জিনিসগুলো এই সুন্দর করে এখানে লেখা আছে। ট্রানজিস্টরের অপারেশনের সময় কেমন করে অপারেশনটা চালাইছে দেখো, এটা কিন্তু অবশ্যই ও আমি বললাম অ্যাম্পলিফায়ারের জন্য বর্ণনা করছে, যে অ্যাম্পলিফায়ার হিসেবে এটা কিভাবে কাজ করে। এটা ফরওয়ার্ড বাইস করছে, আবার এটাকে রিভার্স বাইস করছে, করে সে এখানে সুন্দর করে গোছায় লেখানো আছে, বর্ণনা করা আছে, একটু দেখে নিন, ঠিক আছে? এই দেখো এখানে কারেন্টের জন্য এই মানটা কত বড় দিয়েছে, এই মানটা কত ছোট দিয়েছে, মানে বেজের কারেন্ট সবসময় খুব কম হবে, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হবে। বেজে মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট যায়, আর কালেক্টর ইমিটার রেঞ্জে মিলি অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট যায়। সব ডিটেইল লেখা আছে, ইকুয়েশন সহ, একটু পড়বা, স্লাইডটা ভালো করে পড়লে এই বিজেপি সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। এখানে ওই যে সেই একই জিনিস, আবার 4টা মোড অফ অপারেশন আছে, 4 ধরনের অপারেশন করতে পারি, ফরওয়ার্ড রিভার্স, ফরওয়ার্ড ফরওয়ার্ড, রিভার্স রিভার্স, রিভার্স ফরওয়ার্ড। সো এইটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স হচ্ছে আমার কিসের জন্য, অ্যাম্পলিফায়ারের জন্য, বাকি দুটো হচ্ছে সুইচের জন্য, এটার কোনো কাজ নেই, ইনভার্স এটার কোনো ব্যাপার নেই। এখন আসি এই ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, কারেন্ট কি আজীবন বাড়ে, বেজে কারেন্ট দিতে থাকলাম আর কালেক্টর বা ইমিটারে কারেন্ট বেশি পাইলাম, এরকম কিন্তু হয় না। হ্যাঁ, এর একটা নির্দিষ্ট লিমিট আছে। এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে, বেজ ইমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করছে, কালেক্টর বেজ জাংশনকে রিভার্স বায়াস করছে, ভোল্টেজটা অ্যাপ্লাই করছে কালেক্টর ইমিটারের মাঝে, কিন্তু এমন ভাবে অ্যাপ্লাই করা আছে যাতে কালেক্টর বেজ জাংশনটা রিভার্স বায়াস, ঠিক আছে? সে কি নিয়েছে এখানে বর্ণনা করতেছে হচ্ছে আইসি কালেক্টর কারেন্ট, আর এদিকে হচ্ছে বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট আর এদিকে হচ্ছে বেস কারেন্ট। সো আমি আস্তে আস্তে বেস কারেন্ট বাড়াচ্ছি, বেস কারেন্ট বাড়াচ্ছি মানে বেস ভোল্টেজ বাড়াচ্ছি, বেস ভোল্টেজ বাড়াচ্ছি, বেস কারেন্ট বাড়ছে মানে বেস ভোল্টেজ বাড়াচ্ছি। যখন বেস ভোল্টেজ বাড়াবো তখন এই আইসি কারেন্টটা ধাপ ধাপ করে বাড়তে থাকবে, সুন্দর মতো বাড়তে থাকবে, বাড়লো বাড়লো বাড়লো। আমি এই পজিশনে এসে দেখো মাথা একটু বাঁকা হয়ে যাচ্ছে, তখন এই ভোল্টেজটা আমি এমন ভাবে বাড়াচ্ছি যেন শেষ পর্যন্ত এসে এই কালেক্টর আর বেস জাংশনটা আর রিভার্স বায়াস থাকতেছে না, তখন একটু ফরওয়ার্ড বায়াস করে ফেলেছে। তো দুইটা ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম, এখানে ভিসিসি ভিভিবি অ্যাপ্লাই করছিলাম। সো এখানে তো কালেক্টর বেস জাংশন যেটা ছিল এর রিভার্স বায়াস হয়েছিল, যখনই আমি বেজের ভোল্টেজটা বাড়াচ্ছি, আচ্ছা সাপোজ এখানে ধরে নেন
এখানে 5 ভোল্ট অ্যাপ্লাই করছেন, সাপোজ ধরছেন তো 5 ভোল্ট, এখানে ধরেন আমি প্রথমে 1 ভোল্ট অ্যাপ্লাই করছি, তাহলে এদের মাঝে ভোল্টেজের পার্থক্য কত? 4 ভোল্ট, নেগেটিভ 4 ভোল্ট, নেগেটিভ 4 ভোল্ট। যদি চিন্তা করি এসব নেগেটিভ, এর তুলনায় এর নেগেটিভ 4 ভোল্ট বেশি আছে। এখন এই ভোল্টেজটা বাড়াইতে বাড়াইতে আমি বাড়তেছি 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্টে চলে আসছে। 5 ভোল্টে যখন চলে আসছে, এখানেও 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট, কালেক্টর এমিটার জাংশনে কোনো ভোল্টেজ ড্রপ আছে? আর 5 শূন্য, কিছুই নাই। ওই মুহূর্তে চিন্তা করবো তাহলে এ কিন্তু আর রিভার্স বায়াস নাই, ও এখন চেষ্টা করছে ফরওয়ার্ড বায়াসের দিকে যাওয়ার। আমি এদিকে বাড়াইলাম, তাহলে এখানে হচ্ছে 6 ভোল্ট, উপর আছে কয় ভোল্ট? 5 ভোল্ট। তাহলে এখন পজিটিভ 1 ভোল্ট ড্রপ হচ্ছে। যখন পজিটিভ 1 ভোল্ট ড্রপ হচ্ছে, তার মানে ফরওয়ার্ড হয়ে গেছে। ফরওয়ার্ড হয়ে গেলে তখন আর কারেন্ট বাড়ে না, ফরওয়ার্ড হয়ে গেলে তখন কারেন্ট বাড়ে না, তখন কারেন্টটা নির্দিষ্ট লিমিট হয়ে যায়, স্যাচুরেট হয়ে যায়। কারেন্টটা ম্যাক্সিমাম যেটুকু যেতে পারতো ওটুকুও লিমিট হয়ে যায়, ও স্যাচুরেট হয়ে গেছে। এই জন্য মাথাটা বেঁকে গেছে। এখন এইটাকে স্যার আরো উপরে উঠতে পারতাম না? পারতাম। সেক্ষেত্রে এই কালেক্টর বেস জাংশনের ভোল্টেজ যদি আমি 10 ভোল্ট করে দিতাম, তাহলে এইটাকে আমি 10 ভোল্ট পর্যন্ত দিতে পারতাম। 10 ভোল্ট গেলে আবার স্যাচুরেট হয়ে যেত। এই স্যাচুরেশন মানে কি? এখানে সে ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, এই কালেক্টর বেস জাংশন ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি গ্রাফটা? কেন এই গ্রাফটা এরকম স্যাচুরেট হয়েছে? আমি যদি এই বেস ইমিটারের ভোল্টেজ বাড়াতে থাকি, তাহলে এটা বাড়তে বাড়তে এর বেশি যেতে পারবে না, ওর বেশি গেলে ও স্যাচুরেট হয়ে যাওয়ার চেষ্টা করে। মসফেটের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটবে একসময় দেখব। সো কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের এই গ্রাফটা ড্র করা লাগতে পারে, ঠিক আছে? আরো কথাবার্তা বলা আছে, একটু দেখে নিন। এখানে আরেকটা জিনিস ছিল, কোথায় গেল? অনেক কিছু আছে এখানে, বুঝছো? উঠতে উঠতে রাত পার করে গেল। ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বলতে আমি বেজে কি পরিমাণ কারেন্ট ইনপুট দিচ্ছি, বেজে কি পরিমাণ কারেন্ট ইনপুট দিচ্ছি বেস ভোল্টেজের সাপেক্ষে, সেটা আমি দেখার চেষ্টা করছি, ঠিক আছে? সেটা একটা ডায়োডেরই ক্যারেক্টারিস্টিক্স এর মতো। বেজে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তাই না? এর জন্য কিন্তু আমি ভিসিই একটা আলাদা আলাদা ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি। তুমি মনে করে একটাই দিয়ে রেখেছো, ভিসি আলাদা করে দিয়ে রেখেছো। বেজে যদি 0.6 ভোল্টের বেশি চলে যাও, ডায়োডটা অন। ডায়োডটা অন হলে ওই যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল? ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এদিকে হচ্ছে আইভি, এদিকে যাবো 0.7 ভোল্টের পরে গিয়ে অন। ওটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, অ্যাকচুয়ালি ওই পর্যন্ত গিয়ে অন। বুঝাইতে পারছি? সো ইন ট্রানজিস্টরের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার, এটা ড্র করা লাগতে পারে। এখন আসি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কারটা কেমন হয়? স্লাইডে কোথাও ইনপুট আউটপুট লেখা আছে কিনা জানি না, তবে তোমাদের দেখে রাখতে হবে। এখন আসি এই 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 লাইনটায় পরে আসবো, এই লাইনটাতে আমি পরে আসবো, এই গ্রাফটাতে আসি। এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স মানে আউটপুটে কি আছে? আউটপুট হচ্ছে কালেক্টর থেকে নেই অলওয়েজ। আউটপুট হচ্ছে কালেক্টর, ইনপুট হচ্ছে বেস। আউটপুট হচ্ছে কালেক্টর, ইনপুট হচ্ছে বেস। সো এদিকে হচ্ছে আইসি কারেন্ট থাকবে, এদিকে হচ্ছে কালেক্টর ইমিটার ভোল্টেজ থাকবে, ভিসিসি। কালেক্টর ইমিটার ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, ঠিক আছে? এদিকে একটা কথা বলা আছে, এদিকে একটা কথা বলা আছে, এটা অনেকগুলো গ্রাফ ড্র করছি না আমি? ধরে নিই এটা হচ্ছে আইভি অন এর জন্য, মানে বেস দিয়ে একটা কারেন্ট আমি ফিক্স করে রেখেছিলাম, ঠিক আছে? এটা আইভি 2 এর জন্য, এটা আইভি 3 এর জন্য, এটা আইভি 4 এর জন্য। চারটা আলাদা আলাদা বেস কারেন্টের জন্য চারটা আলাদা আলাদা গ্রাফ পাওয়া যায়, ঠিক আছে? সেক্ষেত্রে খেয়াল করো, এটা কিন্তু লগ স্কেল আলাদা, এটা লগ স্কেল আলাদা। সো এখানে ভিসিসি যখন বাড়াবো, এই পোরশনে এসে কারেন্ট বাড়বে বাড়বে বাড়বে। এই পোরশনে খেয়াল করো আইভি, এরপরে ভিসিসি বাড়ালেও কোনো লাভ নেই। আর এই পজিশনে এসে কি এখানে মনে হচ্ছে স্যাচুরেশন রিজন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ রিজন। হ্যাঁ উল্টা,
এটা হচ্ছে অ্যাক্টিভ রিজন। দেখো লেখা, ওইটা তুমি ওই আগের গ্রাফ মাথায় রেখেছো না, ওইটা তোমার মাথায় রেখেছো, মাথা বাঁকা হয়ে গেলে স্যাচুরেশন রিজন। স্যাচুরেশন অ্যাকচুয়ালি এই পাশে আছে, যে এই পজিশনে তার কারেন্ট বাড়াইলে বাড়তে থাকবে, এই পজিশনে বাড়বে না, কারণ এই পজিশনে ভিসিসি বাড়াচ্ছি, এই পজিশন থেকে বাড়িয়ে বাড়িয়ে এই পজিশনে স্যাচুরেশনে ছিল, এর থেকে বেশি চলে গেলে সে অ্যাক্টিভ রিজনে আসবে। আলাদা আলাদা করে ডেটা নিয়ে আমি সেইভাবে IB1 IB2 IB3 দিয়ে দেবো। এটাকে বলবো আমি স্যাচুরেশন রিজন, এটাকে বলবো আমি অ্যাক্টিভ রিজন, ঠিক আছে? এটাকে বলবো কাট অফ রিজন, মানে যেখানে কোনো কারেন্টই নেই, এই পাশটা হচ্ছে কাট অফ, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে স্যাচুরেশন। মানে বিভিন্ন বিভিন্ন বেস কারেন্টের জন্য ভিন্ন ভিন্ন গ্রাফ পাওয়া যায়। এটা কিভাবে পেয়েছি স্যার? এটা এক্সপেরিমেন্ট করে পেয়েছি। এখন এইখানটা একটা লাইন ড্র করা আছে, একটা বিজেটি এই জায়গাতে অপারেট করা যায়, B1 B2 B3 B4 এ অপারেট করা যায়, কিন্তু আমি কোথায় অপারেট করতে চাই তা নির্ভর করবে আমার লোড লাইনের উপরে। কি বলছি? লোড লাইন। এই লোড লাইন মানে কি? লোড লাইন মানে সে আনছে এখান থেকে এই যে VCE। VCE মানে হচ্ছে VCE কালেক্টর থেকে ইমিটারের ভোল্টেজ ড্রপ কত সেটা সে দেখার চেষ্টা করছিল। যে এখানে আমি চেষ্টা করি, এটা হচ্ছে VCC, তো এখানে হচ্ছে কালেক্টর, এখানে হচ্ছে ইমিটার, এখানে যদি কেভিএল চালাও, তুমি যদি এখানে একটা কেভিএল চালাও, এখানে VCC, এখানে ICRC, এখানে VCE, তাহলে ইকুয়েশনটা দেখো তো এরকম আসে কিনা আউটপুট ইকুয়েশন। যদি আমি এখানে কেভিএল চালাই দিই, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, আমি এই দিকে চালাই, সো VCC তারপরে প্লাস ICRC প্লাস VCE, ঠিক আছে? VCE সমান কি হচ্ছে? এখানে লেখো VCE সমান হচ্ছে VCC মাইনাস ICRC। সো ইকুয়েশন তো আসে। এই ইকুয়েশন থেকে আমি লোড লাইনের গ্রাফটা আমি ড্র করতে পারি। লোড লাইনের গ্রাফটা কি পরিমাণ কারেন্ট টানবে, কারেন্টের ভ্যালুটা কোথায় কোথায় আসবে সেই জিনিসটা টানতে পারি। ওখানে সে আসছে যখন VCE 0, সাপোজ VCE যখন 0, VCE এখন 0, তাহলে এই ইকুয়েশনটা কেমন হওয়া উচিত? কোথায় সমস্যা হচ্ছে? ICRC VCC সমান ICRC, তাহলে IC এর মান কত? VCC মাইনাস ডিভাইডেড বাই RC, তাই তো? VCE 0 কখন? যখন ট্রানজিস্টরটা সব থেকে বেশি অন, ওর এগেইনস্টে ভোল্টেজ ড্রপই নেই, মানে সম্পূর্ণরূপে অন, তখনই তো VCE 0 হবে। ওর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ থাকবে মানে হচ্ছে ওটা এখনো সম্পূর্ণ অন না। VCE অন মানে যখন সব থেকে বেশি অন, ঠিক আছে? তখন ওই কন্ডিশনের জন্য কারেন্টটা কত হবে? ম্যাক্সিমাম কারেন্ট। এই গ্রাফটা দেখো তো, VCE এই পজিশনে যদি চিন্তা করি, কারেন্টটা তখন ম্যাক্সিমাম, কারেন্টটা তখন, কারণ এখানে তো VCE 0, এইখানে VCE 0 আছে কিন্তু অন্য কোনখানে আর নেই, এই জন্য কারেন্টের মান VCC ডিভাইডেড বাই RC, ঠিক আছে? এরপরে গিয়ে যখন দেখবো কারেন্ট যখন 0, মানে লোডটা যখন ম্যাক্সিমাম, একটা হচ্ছে লোডটা একদম অল্প, আর একটা হচ্ছে একটা লোডটা ম্যাক্সিমাম। যখন ম্যাক্সিমাম, লোড যখন 0 তখন কারেন্ট 0। আর প্রথম কন্ডিশন হচ্ছে লোড যখন ম্যাক্সিমাম, এটা যখন লোড ম্যাক্সিমাম তখন এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। লোড ম্যাক্সিমাম হলে ম্যাক্সিমাম কারেন্ট তো পাওয়া যায়, যত বেশি লোড তত বেশি কারেন্ট। এখানে হচ্ছে লোড একদমই কম, লোড নাই বললেই চলে, ধরুন কারেন্ট তখন 0। কারেন্ট যদি 0 হয়, এই ইকুয়েশনটা কেমন হওয়া উচিত? VCC সমান VCE, VEC। সো আসছে VCC সমান এই কোশ্চেন হচ্ছে VCE। সো দুটো পয়েন্ট বিশেষ, ওখানে একটা ম্যাক্সিমাম পয়েন্ট, এটা একটা মিনিমাম পয়েন্ট। এই দুইটা পয়েন্টকে সে মাঝে জয়েন করছে, জয়েন করে সে দেখতে পাচ্ছে IB1, IB2, IB3, IB4 এদের মাঝে সে ইন্টারসেক্ট করছে না? সো IB1 এ রেখে আমি এই পয়েন্টের বাইরে অন্য কোনো পয়েন্টে এই ট্রানজিস্টরকে অপারেট করাইতেই পারবো না, আমি চাইলেও পারবো না, কারণ এখানে রেজিস্ট্যান্সের মান আমি বলে দিয়েছি, একটা রেজিস্ট্যান্সের নির্দিষ্ট মান দিয়ে দিয়েছি, ওই মানের জন্য এই ট্রানজিস্টরটা এখানে অপারেট করবে। তুমি চাইলে এখানেও নিতে পারবে না, তুমি চাইলে এখানেও নিতে পারবে না।
যদি নিতে হয় ইন দ্যাট কেস তোমার রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে দিতে হবে। আবার এখানে বেস কারেন্ট যদি মনে করো রেজিস্ট্যান্স ফিক্স আছে, বেস কারেন্ট আলাদা করে ফেলো। বেস কারেন্ট যদি এখানে দিয়ে দাও তাহলে এটা চেঞ্জ হয়ে উপরে চলে যাবে। এই অপারেটিং পয়েন্টটা তখন এখানে থাকবে না, নতুন একটা গ্রাফের নতুন জায়গায় চলে আসবে। বুঝাইতে পারলাম? সো এই পজিশনে যদি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করাইতে হয় তাহলে অ্যাক্টিভ রিজনে থাকতে হয় আমাকে। এটা হচ্ছে সেই অ্যাক্টিভ রিজন। এইখানে যত কাছে, এটা কি স্যাচুরেশন রিজন না? এখানে অপারেট করলে কোনো সিগন্যাল অ্যামপ্লিফাই হবে না, কেটে কেটে যাবে, কথা কেটে কেটে যাবে, কথা ভালো শুনতে পারবে না। কিন্তু এখানে অ্যামপ্লিফিকেশন ভালো হবে। যাই হোক, এই ডিটেলসে আরো অনেক কিছু আছে, এত কিছুতে যাব না, কিন্তু এই গ্রাফটা অতীব জরুরি। সো ট্রানজিস্টরের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কা লিখে রাখো। ট্রানজিস্টরের একটা এনপিএন ট্রানজিস্টরের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা ড্র করতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে। আর কি ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল, একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল। ম্যাথমেটিক্স আছে, এক্সাম্পল একটা ম্যাথ আছে, হ্যাঁ বুঝতে পারছো? এক্সাম্পল একটা ম্যাথ করা আছে, এই ম্যাথটা করবা আগামী ক্লাসে। এই ম্যাথমেটিক্সটা করতে দিব, সলিউশন অনেক বড়, বেশ বড়। হ্যাঁ এই যেমন না বেশি বড় না, এই ম্যাথমেটিক্সটা এটা এই ম্যাথমেটিক্সটা আমি বসে অনেক করতে, ঠিক আছে? ক্লাসে বসে পড়াবো, মানে তোমার ক্লাসে খাতা আমি নিয়ে নেবো, বুঝছো? তাহলে কি স্যার এটা ক্লাস টেস্ট নাকি? তোমার এত কথা জানা দরকার, এত কথা জানা দরকার। সো এই ম্যাথমেটিক্সটা পড়বা। এইটা আর আগের দুইটা, এইটা আর আগের দুইটা, এই তিনটা। আগের দুইটা তো অনেক বড় বড়, ওই দুইটা আর এটা আমি ক্লাসে করতে দিব, যে কোনো একটা। আচ্ছা, এই ট্রানজিস্টর বিভিন্ন ধরনের মোড অফ অপারেশন আছে। আমি চাইলে বেসকে কমন করতে পারি, আমি চাইলে কালেক্টরকে কমন করতে পারি, আমি চাইলে ইমিটারকে কমন করতে পারি। এখানে এটা কিন্তু বেস কমন করা, মানে কালেক্টর এবং ইমিটারের মাঝে বেস কমন, এটা গ্রাউন্ড করা। এটাকে এমন ভাবে সাজানো যায় যে কালেক্টরকে গ্রাউন্ড করা যায়, এমন ভাবে সাজানো যায় যে ইমিটারকে গ্রাউন্ড করা যায়। বুঝতে পারো? এই তিন ধরনের অপারেশন কিন্তু এখানেও করা যায়। খুব বেশি ইউজ হয় হচ্ছে কমন ইমিটার কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন, যেটা হচ্ছে কমন ইমিটার। কমন এখানে বলা আছে কমন ইমিটার কোথায় গেল, না কমন ইমিটার কম্পিউটার টাকা নেই। কমন ইমিটার হলে স্যার, হ্যাঁ এইখানে যেটা কমন ছিল ইমিটার এখানে কমন হয়ে যাবে। হ্যাঁ স্যার আগের দুটো ম্যাথ কি কোন স্লাইডে? হ্যাঁ মনে স্লাইড, এটা আমি জানি না, এটা আপনি খুঁজে দেবো। ট্রানজিস্টরের একটা ডেটা শিট দেয়া আছে, ট্রানজিস্টর ডেটা শিট কেমন হয়, কি কি লেখা থাকে, সিরিয়াল নাম্বার এখানে দেয়া আছে। আচ্ছা, ট্রানজিস্টরের কোনটা বেস, কোনটা এমিটার, কোনটা কালেক্টর, এটাও বের করা যায়। তার জন্য টেস্টের হিসাব করে দিয়েছে যে বেস এমিটার জাংশনে রেজিস্ট্যান্স সবসময় লো হয়, কালেক্টর বেস জাংশন রেজিস্ট্যান্স সবসময় হাই হয়। সো বেস যদি তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারো, বেস এমিটার জাংশনের রেজিস্ট্যান্স মাপো, কালেক্টর এমিটার জাংশনের রেজিস্ট্যান্স মাপো। যেটা রেজিস্ট্যান্স বেশি সেটাকে বলবো কালেক্টর বেস জাংশন, আর যেটা রেজিস্ট্যান্স কম সেটা কালেক্টর বেস জাংশন। এখন আসি পাওয়ার বিজেটি কেমন হয়। 12:30 শেষ হয়ে গেছে ক্লাস। এই
তোমরা সে কয়জন আসছো? 3 5 7 9 10 12 14 15 16 জন আসছো। অ্যাটেন্ডেন্সটা লিখে আমার পাঠাই দেবে। অ্যাটেন্ডেন্সটা দেখতেছি স্যার ক্লোজ করলাম আছে আছে